হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, টপ 1000 কোশ্চেন সিরিজ। আজ তার সেট নম্বর 3। তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ ডব্লিউবি, পুলিশ, এসআই অ্যান্ড কনস্টেবল। এটা হচ্ছে ম্যাথমেটিক্স পেপার, বা যাকে তোমরা বলি মক টেস্ট বলতে পারো বা প্র্যাকটিস সেট বলতে পারো। আর এখানে যারা নতুন আছো তাদের বলে রাখি, এখানে কমনে আসবেই 100%। তার মানে কি, আমরা জানি একটা কোশ্চেন যখন পরীক্ষায় আসে তখন কিন্তু সেই কোশ্চেনটা আসে না, কিন্তু সে যে প্যাটার্নটা ফলো করে, যদি বিগত 4-5 বছরের আমরা যদি কোশ্চেন ট্যালি করে দেখি, তো সেম কোশ্চেন আমরা পাবো। তার মানে কি, সেম প্যাটার্নের কোশ্চেন আমরা রিপিটেড পাবো। সেই জন্যই এই সিরিজটা কন্টিনিউ করা। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো আমাদের দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি আছে। নবম শ্রেণীতে মোট 100 জন ছাত্রের অঙ্কে গড় নম্বর 40, পাশ করা ছাত্রের গড় নম্বর 45 ও ফেল করা ছাত্রের গড় নম্বর 25 হলে ওই শ্রেণীতে অঙ্কে কতজন পাশ করেছে। ঠিক আছে, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটা স্পেলিংটা ঠিক করে নেবে। তো এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে শিখবো। একটা হচ্ছে বেসিক প্রসেস, আর একটা হচ্ছে আমরা শর্টকাট যেটা অ্যাপ্লাই করব সেটা শিখবো। আর এখানে তো স্ক্রিনে লেখাই রয়েছে উপরে মাস্ট ডু। তার মানে কি, অবশ্যই এই কোশ্চেনগুলো এক্সামের আগে তোমরা প্র্যাকটিস করে যাবে। আর একটা কথা বলে রাখি, এই এই আমাদের চ্যানেলের সমস্ত ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফ আমরা ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কানেক্ট করতে পারবে। যারা জয়েন করবে তারা অবশ্যই জয়েন করে নাও। আর ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। তো আমরা দেখে নাও, প্রথমে এই কোশ্চেনটা দেখে নাও, ফার্স্ট শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি। তো এখানে দেখো বলেছে পাস, আর কি বলেছে ফেল। কত বলেছে? 5 নম্বর কত বলেছে? 5 নম্বর বলেছে 45। তাহলে 45 লিখবো এখানে। সিম্পলি আমরা এক কথায় যেটা বলে অ্যালিগেশন ইউজ করবো। ফেল কত বলেছে? 25 নম্বর। এবং গড় বলেছে কত? 40। এখানে যদি আমরা অ্যালিগেশন লাগাই, তাহলে 40 থেকে 15 বাদ দিলে কত থাকবে? থাকবে 15। এটার সাথে এটা অনুপাত হবে কত? 40 থেকে থাকবে 5। তার অনুপাত কত হবে? 3:1। ঠিক আছে, এখানে কি বলেছে? কতজন পাস করেছে। তার মানে এখানে দেখো পাস আর ফেলের অনুপাত পেয়ে গেছি। 4 ইউনিট মানে হচ্ছে 100, 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 25। তাহলে পাস করেছে কত? পাস করেছে এখানে দেখো 3 ইউনিট আছে, তার মানে 3 × 25। তার মানে কত বলেছে? 3×25 = 75। আর ফেল কতজন বলেছে? এখানে শুধু আমাদের পাস কতজন বলেছে, সেখানে আমরা একটা স্টেপ এগিয়ে তোমাদের বলে দিচ্ছি। ফেল করেছে 25, 1 × 25, তার মানে কত? 25 জন আমাদের ফেল করেছে। তো অ্যান্সার দুটো চাইতে পারে, এখানে শুধু বলেছে পাস করেছে কত। ঠিক আছে, আমরা সেখানে আমরা ফেল কতজন করেছে সেটাও বার করে নিয়েছি। সিম্পলি আমরা এই অঙ্কে অ্যালিগেশন ইউজ করেছি। তো এইটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। আর আমরা যদি একটা বেসিক মেথডে দেখতে চাই, তাহলে কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব দেখে নিই। তো এইটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, বা তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এইটা এবার আমি ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, তো কি বলেছে এখানে আমরা যদি দেখি কতজন পাস করেছে, তার মানে পাস যদি আমরা ধরে নিই, পাস করেছে কতজন? এক্স জন পাস করেছে। তাহলে ফেল কতজন করেছে? 100 জন ছিল, তার ভিতরে এক্স, তাহলে ফেল করেছে কত? 100 বিয়োগ এক্স। এটুকু আমরা বুঝতে পারলাম। এবার চলে আসবো আমরা কি কোশ্চেনে। কি বলেছে? পাস করা ছাত্রের গড় নম্বর 45। কতজন পাস করেছে? এক্স জন পাস করেছে। এর গড় নম্বর কত? 45, মানে টোটাল নম্বর পেয়ে গেলাম আমরা, যে তার মানে যারা পাস করেছে তাদের গড় নম্বর পেয়ে গেলাম। প্লাস ফেল কতজন করেছে? 100 বিয়োগ এক্স। এবং তাদের গড় নম্বর কত? তাদের গড় নম্বর হচ্ছে 25। তাহলে টোটাল পেয়ে গেলাম। এবং টোটাল 100 জনের গড় নম্বর কত? ওখানে দেখো দেয়া রয়েছে 100 × 40। 40 হচ্ছে এখানে গড় নম্বর। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, 45x প্লাস 2500 00 বিয়োগ 25x, তাহলে এখানে কত থাকছে? 40 00 4000। তো 25 আর 20 45, 20x আর 25 ওইদিকে নিয়ে গেলে কত হবে? 15। এক দুটো শূন্য হবে, এই শূন্য কাটবে। x = 2 দিয়ে ভাগ করি 75।
তো আমরা এক্স ধরে নিয়েছি পাস, তার মানে কতজন পাস করেছে? 75 জন পাস করেছে। বুঝতে পারলাম? অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা দুটো পদ্ধতিতে শিখলাম, এটা ছিল আমাদের বেসিক নিয়ম, আর আগে যেটা আমরা অ্যালিগেশন মেথড ইউজ করলাম সেটা দিয়ে তোমরা করতে পারো। দুটো প্রসেসই শেখালাম, যেটাই তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা করবে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর চ্যানেল ভিডিওটি দেখার সময় শুয়ে শুয়ে দেখবে না, একটা খাতা পেন নিয়ে বসবে, তোমরা নিজের আগে কোশ্চেনটা ট্রাই করবে, চেষ্টা করবে, তারপর না পেলে তারপর তোমরা সলিউশনটা দেখবে। তো পরের কোশ্চেনটা দেখে দেবো। কোশ্চেন নাম্বার 2 আমাদের কি আছে, কি বলেছে? একটি দল গরু ও মুরগির যতগুলি মাথা আছে পায়ের সংখ্যা দ্বিগুণ থেকে 14 বেশি, ওই দলে কতগুলি গরু আছে? তো সিম্পলি আমরা যদি গরু আছে ধরে নি কটা, গরু আছে এক্স, আর মুরগি কত আছে? গরু আর মুরগি ধরে নিয়েছি ওয়াই। ঠিক আছে, এবার কি বলেছে কোশ্চেনে চলে আসছি। কি বলেছে? গরু ধরেছি এক্স, এর কতগুলি পা আছে? 4টে পা আছে, তার মানে 4x প্লাস মুরগির কতগুলো পা আছে? 2টি, 2y। এই সংখ্যাটা কত বলেছে? ঠিক আছে, যতগুলি মাথা আছে তাদের পায়ের সংখ্যার দ্বিগুণ থেকে 14 বেশি, মানে টোটাল মাথা কতগুলি আছে? x প্লাস ওয়াই এর দ্বিগুণ প্লাস 14, তাহলেই টোটাল পায়ের সংখ্যার সমান হবে। বুঝতে পারলাম? এখানে আমরা যদি সিম্পলিফাই করি 4x প্লাস 2y, তাহলে কি থাকছে? 2y প্লাস 2x প্লাস 2y প্লাস 40। দেখো এই 2y কাটবে, দুইটা লেফট, 2x টা লেফট সাইডে চলে আসলে 2x ইজ ইকুয়াল টু 14 আর x ইজ ইকুয়াল টু কত? 7। কি বলেছে? আমরা x ধরেছি, গরু কতগুলি আছে? গরু 7টি গরু আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7। এবার যদি ওরা বলতো কতগুলি মুরগি আছে, ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা y এর মান ইজিলি বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখে নেব, তোমরা যদি বুঝতে না পারো তবে একটু রিমাইন্ড করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? নেক্সট কোশ্চেন বলেছে দুই অঙ্কের একটি সংখ্যা ওই অঙ্ক দুটির যোগফলের দ্বিগুণ। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা হয়, অঙ্ক দুটির যোগফলের সঙ্গে কত গুণ করলে সংখ্যা দুটি সমান হবে? দেখো কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। তো আমরা যদি সংখ্যাটি ধরে নিই, সংখ্যা আমরা কত ধরে নিয়েছি? 10x প্লাস ওয়াই, যেখানে x এবং y দুটো ডিজিট। এবার অঙ্কে চলে আসি। কি বলেছে? দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফলের দ্বিগুণ। তার মানে কি বলেছে? সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস ওয়াই। এটুকু বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, কি বলেছে? দুই অঙ্কের একটি সংখ্যা ওই অঙ্ক দুটির যোগফলের দ্বিগুণ। ঠিক আছে, এখান থেকে যদি আমরা x আর y এর অনুপাতটা আমরা ইজিলি পেয়ে যাব, তাহলে কি পাচ্ছি? 10x প্লাস ওয়াই, এখানে কি থাকছে? 2x প্লাস 2y। তো 2x টা এদিকে নিয়ে আসলে 8x ইজ ইকুয়াল টু y। তাহলে x বাই y কত হচ্ছে? x বাই y যাবে 1/8। বুঝতে পারলাম? এবার কি বলেছে? অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে, সংখ্যাটা ছিল মূল সংখ্যা, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তখন নতুন সংখ্যা কি হবে? 10y প্লাস x। কি বলেছে? অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা হয়, অঙ্ক দুটির যোগফলের সঙ্গে কত গুণ করলে সংখ্যা দুটি সমান হবে? তার মানে কি বলেছে? এটা সমান অঙ্ক দুটির যোগফল, এর সঙ্গে কত গুণ করলে সমান হবে? এর সঙ্গে দেখা গেল আমরা ধরে নিলাম p গুণ করলে অঙ্ক দুটি সমান হবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা বের করি x ইজ ইকুয়াল টু k আর y ইজ ইকুয়াল টু 8k, তা এই মানটা আমরা ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কত থাকছে? 80k প্লাস k, 8 কে 9k ইন্টু, তাহলে এখানে কত থাকছে? 80 আর 1 81k 9k। এই 9k আর এটা কাটলে 9, আর p এর মান কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে? 9। তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 9। তো আমাদের কোশ্চেন কি বলেছে? অঙ্ক দুটির যোগফলের সঙ্গে কত গুণ করলে, মানে কত গুণ করলে? 9 গুণ করলে অঙ্ক দুটি সমান হবে। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে থাকো তো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে,
তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর বলে রাখি, এটা আমাদের সেট 3, অলরেডি দুটো সেট আমাদের আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো সেই সেটগুলো দেখে নাও, তো অবশ্যই তোমরা অনেক হেল্প পাবে। আর এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও আমি সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, যাতে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নম্বর 4 কি বলেছে? কি বলেছে, কোন জিনিসের দাম শতকরা 10% কমে যায়, ওই জিনিসের দাম আবার আগের দামে ফিরিয়ে আনতে নতুন জিনিসের দাম শতকরা কত বাড়াতে হবে। তো এই গল্পটা আমরা দুই ভাবে শিখে নেব। তো আমরা যদি রেশিও মেথডে ফার্স্ট শিখে নিই তাহলে কি লিখবো? 10% বলেছে, তার মানে 10% কি 10/100, তার মানে কি 1 এর 10। কি বলেছে, 10% কমে যায়, মানে 10-এর থেকে কত হয়ে গেল? 9 হয়ে গেল। ঠিক আছে, এবার আগের দামে ফিরিয়ে আনতে, এইটা ছিল, এটা আবার আগের দামে ফিরিয়ে আনতে হবে, মানে 9 থেকে 10-এ আনতে হবে। তাহলে শতকরা কত বাড়াতে হবে? তার মানে এখান থেকে যদি ডিফারেন্স দেখি 1, তাহলে 1 বাড়াতে হবে। কত? 9 ইন্টু 100, আর এটা হয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে কত থাকলো? 100/9%। তাহলে কি হবে? এখানে হয়ে যাবে আমাদের 9 11 99, ঠিক আছে, 1/9%। বুঝতে পারলাম, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল একটা আমাদের রেশিও মেথড। এবার যদি আমরা শর্টকাট মেথডে দেখিনি তো কি হবে, এটা আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা করে নেবে। তো শর্টকাট মেথড যদি আমরা দেখিনি, কি বলেছে, 10% কম। তো শর্টকাট মেথড হবে কি, কত পার্সেন্ট বাড়াতে হবে একবার ডাইরেক্ট আমরা বের করব। 10% বাড়াতে হবে, মানে 10 উপরে লিখবো। 10% কমে যাবে, মানে 100 বিয়োগ 10 ইন্টু 100%। এটা গেল হচ্ছে যদি কমে যায়। আবার যদি বেড়ে যায়, যখন যদি বলতো বেড়ে যায়, এখানে বলেছে 10% কমে যায়, এখানে যদি বলে রাখতো বেড়ে যায়, তখন আমরা কি করতাম? তখন 10% বেড়ে গেছে, তার মানে কি প্লাস ইন্টু 100। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা ইজিলি শর্টকাট মেথড আমরা বুঝতে পারছি, যখন কম বলছে তখন আমরা মাইনাস করছি, আর যখন বেশি বলছে তখন আমরা নিচে কি করছি? প্লাস করছি। তোমরা দেখে নেব, 10/90 ইন্টু 100। ঠিক আছে, এইটা কাটলো, তাহলে কি থাকবে? 9 11 99, 1/9%। বুঝতে পারলাম? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস, এটা আমরা লিখবো না, এখানে পার্সেন্টেজ হবে না। ঠিক আছে, তো কি বলেছে, যখন বলছে কমে যাবে আমাদের বাড়াতে হবে কত, ঠিক আছে, তখন আমরা মাইনাস করব। আর যদি বলতো কোনো জিনিসের দাম 10% বেড়ে যায়, তবে আগের দামে ফিরিয়ে আনতে তাকে শতকরা কত কমাতে হবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, যখন বেড়ে যাবে বলবে আমরা নিচে যোগ করব, আর যদি বলে কমে যায়, এখানে বলেছে দেখো কমে যায়, সেই জন্য আমরা মাইনাস বিয়োগ করেছি। এটাই ছিল আমাদের শর্টকাট প্রসেস। তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে দুটো কেসই। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, দুটি ট্রেন একই দিকে ঘন্টায় 45 কিলোমিটার ও 25 কিলোমিটার বেগে যাত্রা করে। দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি কম গতি সম্পন্ন ট্রেনের আরোহণকারী এক যাত্রীকে 18 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুত গতি সম্পন্ন ওই ট্রেনটি কত লম্বা? তো দেখো এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা দেখলো ছোট ট্রেন, এইখানে একটা লোক বসে রয়েছে, এটা একটা বড় ট্রেন। এই লোকটাকে যদি সে অতিক্রম করে, তাহলে এই বড় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই তো সে অতিক্রম, এইখানে আসলেই তো সেই লোকটাকে অতিক্রম করবে, তাই না? তার মানে কি, তার মানে যেটা লম্বা ট্রেন, সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই সে অতিক্রম করবে, তাই তো। তো বড় ট্রেনটি লম্বা, লেন্থ GTS, লেন্থ আমরা কত ধরে নিই? লেন্থ আমরা x ধরে নিয়েছি। তো দুটো ট্রেনই এরকম যাচ্ছে, এখান থেকে যদি আমরা রিলেটিভ স্পিড বের করে নিই, তাহলে কত আমরা রিলেটিভ স্পিড পাবো? রিলেটিভ স্পিড 45 বিয়োগ 25, তাহলে কত হচ্ছে? রিলেটিভ স্পিড আমাদের হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো সেকেন্ড রয়েছে, তার মানে এটাকে আমরা সেকেন্ড ভাবে নিয়ে যেতে গেলে কি হবে? 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
কি বলেছে, ট্রেনটি আরোহণকারী ওই ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এক্স দৈর্ঘ্য অতিক্রম করছে, রিলেটিভ স্পিড এটাতে আমরা ডিভাইড করে দেবো, 20 ইন্টু 5, 18 নিচে আছে উপরে চলে যাবে। কত সেকেন্ড টাইম লাগছে, সেকেন্ড টাইম লাগছে 18 সেকেন্ড টাইম লাগছে। এইটা কাটবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 দুগুণী 10, 100 কিলোমিটার, সরি মিটার, কিলোমিটার কেন মিটার হবে, তাই না? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 100 মিটার। বুঝতে পারলাম? এখান থেকে আমরা প্রথমে একটা লম্বা ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে, তার মানে ছোট ট্রেনটিকে তার অতিক্রম করা লাগছে না, শুধু তার নিজের দৈর্ঘ্য মানুষকে অতিক্রম করছে, তার মানে তার নিজের দৈর্ঘ্যকে সে অতিক্রম করছে। আর একই দিকে যাচ্ছে বলে আমরা রিলেটিভ স্পিড বার করে নিলাম 20 কিলোমিটার। এখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, মিটার পার সেকেন্ড নিতে গেলে আমরা জানি 5/18 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, সরি গুণ করে দিতে হবে। টোটাল আমাদের এক্স দৈর্ঘ্য যেটা সেটা কভার করতে হবে। স্পিড দেখো নিচেই পেয়েই গেছি, 100/18, 18টা উপরে চলে গেল এবং সময় লাগছে কত আমাদের, 18 সেকেন্ড। এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে ট্রেনটির দৈর্ঘ্য বের করে নিলাম, ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার। বুঝতে পারলাম? তোমার যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে না পারো একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6 আমাদের কি আছে। কি বলেছে, কোন পরীক্ষায় একজন প্রতিযোগী শতকরা 43 নম্বর পেল ও তা, এখানে সরি এখানে তা হবে ট নয়, তা হবে তা 5 নম্বর থেকে 8 বেশি। ওই পরীক্ষায় অন্য এক প্রতিযোগী নাম্বার 29% পেল এবং সে 6 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষাটি কত নম্বরের? ঠিক আছে, তো এটা আমরা বিভিন্নভাবে দেখে নিই। এটা যদি আমরা শর্ট প্রসেসে দেখি তাহলে কিভাবে দেখবো, তো প্রথমে একজন পরীক্ষার্থী কত পার্সেন্ট পেয়েছে, 43% পেয়েছে এবং তা কি 5 নম্বর থেকে 8 নম্বর বেশি, তার মানে কি +8, মানে 5 নম্বর থেকে 8 নম্বর বেশি, এটুকু আমরা বুঝলাম। নেক্সট কি বলেছ, আর এক প্রতিযোগী কত পেয়েছে, 29%, সে কত নম্বরের জন্য ফেল করেছে, 6 নম্বরের জন্য ফেল করেছে, মানে -6। তো এটাকে যদি আমরা মাইনাস করে দিই বোথ কেসে, তাহলে এটা যদি মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কত হবে, 14% ইজ ইকুয়াল টু 14। ঠিক আছে, তাহলে 1% কত হবে, 100% কত হবে, 100% হয়ে যাবে আমাদের 100। তাহলে পরীক্ষাটি ম্যাক্সিমাম নম্বর কত ছিল, ম্যাক্সিমাম নম্বর ছিল আমাদের 100। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। আর তোমরা যদি বেসিক ভাবে শিখতে যাও সেভাবে আমরা শিখিয়ে দিচ্ছি। এটা ছিল শর্টকাট প্রসেস, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আমরা বেসিক প্রসেস শিখবো আর একটা, এটা আমি ইরেজ করে দিলাম। কি বলেছে, পরীক্ষাটি কত নম্বর, আমরা ধরি পরীক্ষাটি x নম্বরের। ফার্স্ট কেস আমরা দেখে নেব। ফার্স্ট কেসে কি বলেছে, 43 নম্বর পেয়েছে, তার মানে x ইজ ইকুয়াল টু 43/100। কি বলেছে, 5 নম্বর থেকে তা 8 বেশি, তার মানে এখান থেকে যদি আমরা মাইনাস করি 8, তাহলে আমরা 5 নম্বর পাবো, 5 নাম্বার। এবং সেকেন্ড কেস কি বলেছে, সেকেন্ড কেস বলেছে x 29% পেয়েছে, 29/100, 6 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে এর সাথে সে যদি আরো 6 নম্বর পেত তাহলে সে 5 নম্বর পেত, 5 নাম্বার। তার মানে এই দুটো ইকুয়েশন আমরা ইকুয়াল করে দেবো, তাহলে কি থাকছে, 43x/100 বিয়োগ 8, 29x/100 প্লাস 6। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি থাকছে, 14x/100, আর এদিকে থাকবে 8 যাচ্ছে 8 আর 6 14, এই 14 কাটবে, x ইজ ইকুয়াল টু আমাদের কত বেরিয়ে গেল, 100। x আমরা কি ধরেছি, টোটাল নম্বর। ঠিক আছে, লেট, তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে নিলাম 100, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আমরা দুটো নিয়মে শিখলাম, যেটাই তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করবে। পরের কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7 কি আছে আমাদের। কি বলেছে, এক ব্যক্তি 4% সরল সুদে কিছু টাকা, এখানে একটি হবে না, কিছু টাকা ধার দেন। 8 বছর পরে যে সুদ পাওয়া যায় তা ওই টাকার থেকে 340 টাকা কম। ওই কিছু টাকার পরিমাণ কত? তো আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। সিম্পল ইন্টারেস্টের সূত্র কি জানি, SI ইজ ইকুয়াল টু
পি টি আর বাই 100। ঠিক আছে, আমরা যদি প্রিন্সিপাল কত ধরে নেব, প্রিন্সিপাল আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এসআই কত, এসআই এখানে দেখো বলেই দিয়েছে কিছু টাকার থেকে 340 কম, কিছু টাকা এক্স এর থেকে 340 টাকা কম। ঠিক আছে, টি কত বলেছে, টি টাইম 8 বছর বলেছে, আর আর কত বলেছে, আর বলেছে 4%। এবার এই মানগুলো আমরা ইকুয়েশনে বসিয়ে দেবো। এসআই কি বলেছে, এক্স বিয়োগ 340, বির মান এক্স, টির মান কত 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, 100x বিয়োগ 340 আর একটা কি আছে 4টা 32x, 32x যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে 68x ইকুয়াল টু 3400, 34 রাইট সাইডে চলে যাবে, তার মানে 34 প্লাস হয়ে যাবে। 17 দিয়ে কাটলে 4 17 64, 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 1 2 3, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 0 0, x ইকুয়াল টু কত মান বেরিয়ে গেল 500। কি বলেছে, ওই টাকার পরিমাণ কত, আমরা x ধরেছি, তাহলে x এর মান বেরিয়ে গেলাম, ওই টাকার পরিমাণ হচ্ছে আমাদের 500। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু আমাদের এই মানগুলো বের করে ইকুয়েশনে পুট করে দিলে আমরা ইজিলি মান বের করে নিতে পারবো। পরের কোশ্চেনটা দেখে নেব, কোশ্চেন নাম্বার 8 আমাদের কি বলেছে, কি বলেছে, এক ব্যক্তি একটি ঘোড়াকে 10% লাভে সেটি বিক্রি করলো। ঘোড়াটি 20% কম দামে কিনলে এবং তা 10 টাকা বেশি বিক্রয় মূল্যে বিক্রি করলে তার 40% লাভ হতো। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তোমরা সিম্পলি দেখে নেবো কি বলেছে, ঘোড়াটির ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস আমরা কত ধরে নেবো 100। এখানে আমরা সিপি কত বলেছে 100 বলেছে, এবং কোশ্চেনে যা যা বলছে আমরা তাই করবো। কি বলেছে 10% লাভে বিক্রি করলো, তার মানে এসপি কত হবে, এসপি হয়ে যাবে 110। ঠিক আছে, 10% লাভ প্রফিট এইভাবে দিলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে, ঘোড়াটি 20% দামে কিনলে, কম দামে কিনলে, মানে নিউ এসপি নিউ সিপি এর থেকে 20% কম, তাহলে তখন আমাদের সিপি কত দাঁড়াবে, সিপি দাঁড়াবে 80। কি বলেছে, এবং এই লাইনটা আমরা বাদ দেবো, তার 10 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, মানে এর সাথে আরো যদি আমরা 10 টাকা যোগ করি, তার 40% লাভ হতো, তার মানে কি এর 40% প্রফিট। তার মানে এখানে এসপি কত হবে 80, আর 140 কত হচ্ছে 4 5 5 গুণি 10, 5 এটা 40, 4 টা 32, 2 3 8 11, তার মানে কত থাকছে 112। ঠিক আছে, এবার এইটার এটা ডিফারেন্স কত বলেছে, এটা ডিফারেন্স বলেছে 10 টাকা, তার মানে 2 ইউনিটের মান 10 টাকা, 1 ইউনিটের মান 5 টাকা। আমরা কস্ট প্রাইস কত ধরে নিয়েছি 100, তার মানে 100 ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের 500 টাকা। এটা হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, আমরা এখানে সিপি ধরে নিয়েছি এবং সেটাকে প্রথমে 10% লাভে বিক্রি করেছি, তাহলে সেটা কত দাঁড়ালো 110, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি করেছি 100 যে ইউনিট ধরে নিয়েছি সেখান থেকে আমরা 20% কম দামে সেই বস্তুটিকে কিনেছি, তার মানে সিপি হয়ে যাবে কত, কস্ট প্রাইস হয়ে যাবে কত 80 ইউনিট, এবং 110 ইউনিটে যেটা আমি বিক্রি করেছিলাম সেখান থেকে যদি আরো 10 টাকা আমরা বেশি দামে বিক্রি করি তাহলে হচ্ছে 40% লাভ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের নিউ এসপি কত হবে, এটা 112, 10 থেকে 112 মানে 2 ইউনিটের পরিবর্তন সমান সমান 10 টাকা, তাহলে 1 ইউনিট মানে কত 5, আর 100 ইউনিট মানে কত 500, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 500। বুঝতে পারলাম, তখন যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার দেখে নেব 9 আমাদের কি বলেছে, একজন খুচরো ব্যবসায়ী 27টি পেনের ধার্য মূল্যে 30টি পেন কেনেন। ওই ব্যবসায়ী ধার্য মূল্যে পেনগুলি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ধার্য মূল্য মানে দেখা গেল একটা পেন 3 টাকা করে লেখা রয়েছে, সেটা হয়ে যাবে ধার্য মূল্য, বা সেটাই আমাদের হয়ে যাবে সেলিং প্রাইস। এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, এই পার্টিকুলারলি এই কোশ্চেনের ক্ষেত্রে। তো কি বলেছে দেখে নেব, 27টা বস্তু যে বিক্রয় মূল্য ছিল সেটা সে কি বলেছে 30টি পেন কিনেছে, তার মানে 30টি সিপি। তাহলে এখান থেকে আমরা সিপি বাই এসপি বার করব। সিপি বাই এসপি কত হবে, এসপি হয়ে যাবে 27 আর সিপি হয়ে যাবে আমাদের 30, যদি 3 দিয়ে কাটি 9 10, তাহলে কি থাকছে 9 10। শতকরা কত লাভ হবে, দেখো 9 ছিল 10, শতকরা কত 1 ইউনিট বেড়েছে, তার মানে 1 প্রফিট, 9 ইন্টু
100, এটা হয়ে যাবে পার্সেন্টেজ প্রফিট। তার মানে কি হয়ে যাবে 11.1 আমাদের প্রফিট। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অপশন নাম্বার সি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তো এই কোশ্চেনটা আরেকবার করে বুঝিয়ে দিই। একজন খুচরো ব্যবসায়ী 27টি পেনের ধার্য মূল্য বা যে পেনে বিক্রি করার কথা ছিল সেইটা সমান সমান দিয়ে 30টি পেন কেনেন, সেটা আমরা ইকুয়াল করে দিয়েছি। এখান থেকে আমরা সিপি বাই এসপি বার করে নিলাম, সেখানে আমাদের অনুপাত পেলাম 9/10, যেখানে 9 টাকা আমাদের কস্ট প্রাইস এবং 10 টাকা আমাদের সেলিং প্রাইস। ঠিক আছে, এখান থেকে আমরা ইজিলি প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারলাম। পরে কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? কি বলেছে, একটি ট্রেন দুটি শহরের মধ্যে যাতায়াত করার সময় যখন 40 কিলোমিটার ঘন্টায় বেগে যায় তখন 20 মিনিট দেরিতে পৌঁছায়। যখন 30 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় বেগে যায় তখন সে 30 মিনিট দেরিতে যায়। দুটি শহরের, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, দুটি শহরের মধ্যে কত দূরত্ব হবে, দুটি শহরের মধ্যে কত দূরত্ব হবে, এটাও ভুল আছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দুটি শহরের মধ্যে দূরত্ব হয় আমরা জানি x কিলোমিটার, ধরে নিলাম x কিলোমিটার। তো ফার্স্ট কেস কি বলেছে, ফার্স্ট কেস x কিলোমিটার যাচ্ছে কত, 40 কিলোমিটার বেগে। ঠিক আছে, 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে সে কখন সঠিক সময় পৌঁছে, 20 মিনিট দেরিতে পৌঁছেছে, তার মানে 20 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, তাই না? তার মানে কত হয়ে যাবে 20। সেম ক্ষেত্রে x কত কিলোমিটার বেগে যাচ্ছে, 30 কিলোমিটার বেগে যাচ্ছে। ঠিক আছে, তার কত মিনিট দেরি হয়ে গেল, প্লাস 30 মিনিট সে দেরিতে পৌঁছালো। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস। ঠিক আছে, তোমরা দেখে নেব x/30, এটা ওইদিকে নিয়ে গেলাম কি x/40, আর এখানে হয়ে যাবে 10 মিনিট, 20টার দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, মানে এইটা যেটা আমরা বাক করলাম এক্সাক্ট টাইম, মানে এই টাইমে পৌঁছানো কথা ছিল। এটা মানে কি, এটা ছিল 10 মিনিট, 60 দিয়ে করলে আমরা টাইমে কনভার্ট করে নিলাম ঘন্টায়। যদি আমরা লসাও করি 120 4x বিয়োগ 3x, ঠিক আছে, এটা কাটবে, থাকলো কত 1/6। ঠিক আছে, তো x ইকুয়াল টু কত বেরোচ্ছে, x ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে আমাদের 120। কোথাও ভুল করলাম কিনা? হ্যাঁ ঠিক আছে, এটা হবে না, এই 6 দিয়ে কাটলে 6 × 120, সরি 6 × 120, তাহলে x ইকুয়াল টু কত বেরোলো, দূরত্ব হয়ে যাবে আমাদের 20 কিলোমিটার। বুঝতে পারলাম, এখানে একটু ভুল হয়ে গেছিল, তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, আমরা কেটে দিলাম। তাহলে টোটাল কত দূরত্ব ছিল, টোটাল দূরত্ব ছিল 20 কিলোমিটার। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখানে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে x কিলোমিটার টোটাল দুটি শহরের মধ্যে দূরত্ব, প্রথমে আমরা 40 কিলোমিটার পেয়ে গেছি, সেখান থেকে গেলে আমাদের 20 মিনিট দেরি হয়েছে, তার মানে 20 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, সেখান জন্য আমরা 20 মাইনাস করে দিয়েছি। সেকেন্ড কেসে কি বলছে, সে 30 কিলোমিটার বেগে যাচ্ছে এবং তার 30 মিনিট দেরিতে হয়েছে, তার মানে 30 মিনিট তার আগে পৌঁছানোর কথা ছিল, সেই জন্য আমরা 30 মিনিট মাইনাস করে দিয়েছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে x এর মান আমরা 20 কিলোমিটার পেয়ে গেলাম, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 20 কিলোমিটার। বুঝতে পারলাম? কোশ্চেন নাম্বার 11 দেখে নেবো কি আছে। এক ব্যক্তি 5,000 টাকায় কোন সরল সুদের হারে ও 4,000 টাকা ওই সরল সুদের 1% বেশিতে রাখেন। ঠিক আছে, বছর পরে 2টি টাকার সরল সুদ সমান হলে আগে শতকরা হার কত ছিল। ঠিক আছে, এখানে একটু কিছু মিসিং আছে, মিসিংটা আমি বলে দিচ্ছি, কিছু একটা মিসিং আছে এখানে, একটা কত বছর পরে সেটা এখানে নেই। একটু ওয়েট করো বন্ধুরা, আমি দেখছি যেখান থেকে আমি কোশ্চেনটা নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি দেখে নিচ্ছি। তো এখানে একটা মান আমরা ধরে করে দিচ্ছি, কারণ যদি আমরা x ধরি
এখানে যদি আমরা 8 বছর ধরে নিই, 8 বছর, ঠিক আছে। কি বলেছে, 5,000টা ব্যক্তি সরল সুদের হারে জয়টুকু ওই সরল সুদ থেকে 1% বেশিতে রাখেন, তাহলে 2টি টাকা সরল সুদ সমান হয়, ঠিক আছে। আমরা ধরি R%, তাহলে প্রথমবার সরল সুদ কত হবে, 5,000 টাকা, R%, 8 ইয়ার্স, 100। এটা কখন ইকুয়াল হবে, 4,000 টাকা যখন রেখেছি, যখন 8 বছর রাখা হয়েছে, এবং অনুপাতের হার কত বলেছে, R+1 বেশি রেখেছি, ডিভাইডেড বাই 400, 100। এটা ইকুয়াল হবে, ঠিক আছে। এটা কাটলাম, তাহলে কি থাকছে, এইটা 3টে শূন্য কাটলো, এইটা 3টে শূন্য কাটলো, এই 8 কাটলো, তাহলে কি থাকছে, 5R ইজ ইকুয়াল টু R+1, ঠিক আছে। ভুল করলাম, 4R + 4, এখানে একটা 4 আছে, তার মানে এখান থেকে R ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, 4%। বুঝতে পারলাম, ঠিক আছে। কারেকশন তোমরা একটু কারেকশন করে নেবে, এখানে 8 বছর হবে, 8 বছর করলে এখানে 4% বেরোচ্ছে, 8 বছর করে নেবে, ঠিক আছে। বুঝতে পারলাম, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। পরে এই কোশ্চেনটা দেখে নেবো। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক হেল্প পাই বা অনেক এন্থু পাই তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট যাতে আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আর এখানে দেখো লিখে রেখেছি মাস্ট ডু, যারা নতুন এসছো তাদের বলে দিই, মাস্ট ডু মানে এক্সাম দেওয়ার আগে, কনস্টেবল বা এসআই যে কোনো একটা এক্সাম দেওয়ার আগে এই কোশ্চেনগুলো মাস্ট বি আমরা একবার করে প্র্যাকটিস করে যাবই। সেম কোশ্চেন বা সেম টাইপের কোশ্চেন আমরা প্যাটার্ন কিন্তু রিপিট পাবো, আমি বারবার করে বলছি, সেম টাইপের কোশ্চেন আমরা রিপিট পাবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোশ্চেনের লেভেল কেমন হচ্ছে। যদি তোমরা বলো কোশ্চেনের লেভেল একটু ইজি হয়ে গেছে, তাহলে আমি আরো একটু টাফ লেভেল তোমাদের করাবো। আমার মনে হয় একটু টাফ লেভেল করে রাখা ভালো এক্সামের রেসপেক্ট পারপাসের ক্ষেত্রে। তো দেখে নেবো এখানে কি আছে। 6 জন পুরুষ প্রতিদিন 8 ঘন্টা কাজ করে সপ্তাহে 840 টাকা রোজগার করে। 9 জন পুরুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে এক সপ্তাহে কত টাকা রোজগার করবে, ঠিক আছে। তো সেই আমরা 5-6 এর যখন পড়তাম সেই টাইপে চলে যাব, ঠিক আছে। সেই টাইমে আমরা কোন টাইপের অঙ্ক করতাম, ঐকিক নিয়মের অঙ্ক করতাম, এখানেও সেটা আমরা অ্যাপ্লাই করব। কি বলেছে, 6 জন পুরুষ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, কত টাকা ইনকাম করছে, 840 টাকা ইনকাম করছে। এবার একজন পুরুষ যদি 8 দিন কাজ করে নিশ্চয়ই 840 টাকা থেকে কম ইনকাম করবে, তার মানে 840/6, তার মানে কি একজন পুরুষ একদিনে আরো কম টাকা ইনকাম করবে, তার মানে কি থাকছে 840/6 × 8। বুঝতে পারলাম এটুকু। পরে কি বলেছে, 9 জন পুরুষ যদি একদিন কাজ করে, তাহলে এইটা তো একদিনের বেরিয়ে গেছে, পরের ক্ষেত্রে 9 জন কাজ করছে, তাহলে এর থেকে একটু বেশি হবে, তার মানে কি 9টা গুণ হয়ে যাবে, 840 × 9, 6 × 8। তোমাদের বোঝানোর জন্য এত ডিটেলসে করছি। 9 জন 6 দিন করে কাজ করছে, তাহলে এর থেকে আরেকটু বেশি যাবে, তার মানে কি হবে 840 × 9 × 6 /6 × 8। এটা দিয়ে এটা কাটবে, 8 দিয়ে যদি কাটে 8 কে 8, 0, 5 × 8 = 40, তার মানে কত হচ্ছে, 9 দিয়ে যদি গুণ করি 5 × 9 = 45, 9। তার মানে কি বলেছে, 9 জন পুরুষ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে এক সপ্তাহে সে কত টাকা ইনকাম করবে, 945 টাকা সে ইনকাম করবে। অপশন নাম্বার বি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, এক ব্যক্তি একটি জিনিস কিনে সেটি 10% লোকসানে বিক্রি করেন, তিনি ওই জিনিসটি 20% কম দামে কিনে এবং বিক্রয় মূল্যের 55 টাকা বেশি দরে বিক্রি করলে তার 40% লাভ হতো। ওই জিনিসটির দাম কত? দেখো সেম টাইপের কোশ্চেন আমরা আগে করেছি। তো এখানে আমরা দেখো ধরে নেব সিপি কত ধরে নেবো, 100 ইউনিট। তো এখানে সিপি লিখে নিই, এখানে আমরা এসপি লিখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সিপি প্রথমে বলেছে 100, সেটাকে 10% লোকসানে বিক্রি করেছে, তার মানে কি 10% লোকসান, তার মানে এসপি কত হয়ে যাবে, 90। এবার কি বলেছে, ওই জিনিসটি 20% কম দামে কিনলেন, তার মানে নিউ সিপি, তার মানে এখান থেকে -20%, তাহলে কত হয়ে যাবে, 80। এটাকে আমরা বিক্রি করছি কত, 40% লাভে, এখানে দেখো বলেছে, তার মানে +40% লাভে যদি আমরা করি তাহলে কত থাকছে, 80, 140, 100, 0, 0, 0, 0, 4 32, 8 3 11, তার মানে কত হচ্ছে, 112।
তো এই ডিফারেন্সটা কত বলেছে, এই ডিফারেন্সটা দেখো এখানে দেখা রয়েছে 55। আর বাস্তবে মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে 90 ইউনিট আর 112 ইউনিটের ডিফারেন্স কত, 90 10 10 20 22, তার মানে এই 22 ইউনিটের মান 55। তাহলে 1 ইউনিটের মান কত, 55/22। এবং কি বলেছে, আমাদের ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য আমরা ধরেছি 100 ইউনিট, তার মানে 100 ইউনিট সমান সমান কত হবে, 100 ইউনিট সমান সমান 55 ইন্টু 100 ডিভাইডেড বাই 22। 11 দিয়ে কাটলে 5 11 55, 11 দিয়ে কাটলে 11 দুগুণী 22, 2 দিয়ে যদি কাটি 50 দুগুণী 100, 5 5 25, তার মানে কত, 250 টাকা হয়ে যাবে আমাদের কস্ট প্রাইস। অ্যান্সার অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, সেম টাইপের কোশ্চেন আমরা আগে করেছি। ঠিক আছে, কোশ্চেনটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেন প্রত্যেক এক্সামে তোমরা যদি 4-5টা এক্সাম দাও তো সেখানে অবশ্যই একটা করে এই টাইপের কোশ্চেন পাবে। তো কি বলেছে, কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি 100 ইউনিট। প্রথমে এটাকে 10% লোকসানে বিক্রি করেছি, তখন কত ছিল, 90 ইউনিট। এবং ওই বস্তুটিকে আমরা কি করেছি, 20% কম দামে কিনেছি, তখন আমাদের দাম হয়ে যাচ্ছে কত, নিউ সিপি হয়ে যাচ্ছে আমাদের 80 ইউনিট। এবং ওই আগে যে বিক্রয় মূল্য ছিল 90 টাকা, সেটা থেকে যদি আরো 50 টাকা 55 টাকা যদি আমরা বেশি দামে বিক্রি করি তাহলে তার 40% লাভ হতো। তাহলে 80 রেসপেক্টে আমরা যদি 40% লাভ দেখি তাহলে সেখানে কত ইউনিট দাঁড়াচ্ছে, 112 ইউনিট। 90 থেকে 112 ইউনিট, তার মানে 22 ইউনিট ডিফারেন্স। এই 22 ইউনিটের ডিফারেন্স মানেই 55 টাকা। তার মানে 1 ইউনিটের মান বের করলাম এবং 100 ইউনিট আমরা কস্ট প্রাইস ধরেছিলাম বা সিপি 100 ইউনিট ধরেছিলাম, 100 ইউনিটের মান বের করলাম। মানটা কত আসলো, 250 টাকা। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা দেখে নাও আমাদের। কোশ্চেন নাম্বার 14 কি আছে। কোশ্চেন দেখো 14 কি বলেছে, 40% ও 20% দুটি ছাড় কত শতাংশ একক ছাড়ের সমান। এই ছাড় আমরা দুই ভাবে করব। একটা ফর্মুলা করব আমরা এবি মেথড, আর একটা করব আমরা রেশিও মেথড। তো সর্বপ্রথম আমরা যদি এবি মেথড দেখে নিই, তো কিভাবে এবি মেথডটা আমরা অ্যাপ্লাই করব। কি বলেছে, ছাড় মানে কি, -40 -20, তার মানে ছাড় মানে কি, আমরা বিয়োগ করছি, তার মানে সিম্পলি আমরা মাইনাস ধরে নিলাম। আর এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা ফর্মুলাটা কি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, তো এখানে দেখে নেবো প্রথমে 40, প্রথমে 20। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, প্লাস, উপরে 40 মাইনাস ইন্টু -20 বাই 100। এটা যদি কাটি 5 5 এটা 40, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 40 আর 20 60, আর প্লাস 8, তার মানে কত হলো 52, মাইনাস, এই মাইনাসটা আমরা নেব না, আমরা কি লিখবো 52% ছাড়। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল একটা প্রসেস। ঠিক আছে, এটা ছিল আমাদের এবি রুল, যেটাকে আমরা করলাম। এবার আমরা অন্য একটা পদ্ধতি দেখে নেব। ঠিক আছে, কি বলেছে, 40%। আমরা যদি রেশিও মেথড দেখি তাহলে কত আছে, 40% মানে 2 এর 5। বুঝতে পারলাম না, তো 40/100 কাটাকাটি করি, 2 5 সেটাই লিখেছি। আর 20% মানে সমান সমান কি, 1/5। তো কি বলেছে, 5 এর বস্তু ছিল, 40% ছাড় দিয়েছি, তার মানে 2 টাকা মাইনাস হয়ে গেছে, তাহলে পরের বস্তুর দাম হবে 3। এবার 5-এর বস্তু ছিল, 1 টাকা ছাড় দিয়েছি, তখন বস্তুর মান হবে 4। তার এখানে কত হলো, 5 5 25, আর 3 4 12, কত ডিক্রিজ করেছে, -13। তাহলে ডিক্রিজের পরিমাণ কত, 13/25 ইন্টু 100। এখানে হয়ে যাবে সিম্বল, 25 দিয়ে কাটলে 4, তাহলে 4 13 52% সর্বসাকুল্যে ছাড় পেল। বুঝতে পারলাম। আমি তোমাদের দুটো প্রসেস শিখিয়ে দিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর তোমাদের একটা কথা বলি, এই ঠান্ডার ওয়েদে অনেকেই জানি আমরা লেপের ভিতর ঢুকে আছি বা কম্বলের মধ্যে ঢুকে আছি। তো শুধু এই ভিডিওগুলো দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমরা খাতা পেন নিয়ে বসবে। আগে কোশ্চেনটি দেখে পজ করে তোমরা করার চেষ্টা করবে, তারপরে যদি তোমরা না পারো তখন তোমরা ভিডিওটির হেল্প নেবে কিভাবে সলিউশনটা করালো সেটা দেখার জন্য, এবং তোমার সাথে দেখবে যে তুমি কিভাবে করলে এবং কিভাবে আমি সলভ করছি। যদি একই রকম সলভ হলে কোনো অসুবিধা নাই, যদি কোনো কিছু ডিফারেন্স থাকে তো অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, স্যার এইভাবে করলে আরো ভালো হতো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 15 আমাদের কি বলেছে, একটি গোলাকার তারের ব্যাসার্ধ
42 সেন্টিমিটার। ওই তারটিকে বর্গক্ষেত্রাকারে তৈরি করা হলে বর্গক্ষেত্রাকারে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? কি বলেছে? একটা বৃত্তাকার তার, এর কি বলেছে? 42। তাহলে এর দৈর্ঘ্য কত? মানে এইখান থেকে এই পুরোটা যেটা ঘুরে আসছে কত দৈর্ঘ্য হবে? তার মানে আমরা কি পরিধি বার করবো? পরিধি বার করার ফর্মুলা কি? 2 পাই আর, যেখানে জানি 2 পাই মানে কি জানি 22/7 আর কত 42। তাহলে এটা থেকে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে? 6 7 42। তার মানে পরিধি কত বেরোলো? পরিধি বা পেরিমিটার 22 আর 6 দুগুণী 12। কি বলেছে? এবার এটাকেই কনভার্ট করা হয়েছে কিসে? এটা এই তারটাকে এইটা বর্গক্ষেত্র কনভার্ট করা হয়েছে। তার মানে এর যা পরিসীমা হবে নিশ্চয়ই এই বৃত্তাকার তারের পরিসীমা সমান হবে। পরিসীমা সমান হবে, ঠিক আছে? কারণ এই তারটাকেই তো বাকি এই বর্গক্ষেত্রকার তৈরি করা হয়েছে। তার মানে এটা সমান সমান, যদি বর্গক্ষেত্রের বাহু এ ধরে নিয়ে, তখন এর পরিসীমা হয়ে যাবে 4a। এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4a। এই 4 দিয়ে যদি কাটি 3 4 12, এ দিয়ে কাটলে 6 6। কি বলেছে? বর্গক্ষেত্রাকারের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 66। এবার যদি বলতো এখানে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √2 বাহু। বাহু কত? 66, এটা হচ্ছে √2। যদি বলতো এইটা কর্ণ, ঠিক আছে, এইটার দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 66 √2। বুঝতে পারলাম? ঠিক আছে, এখানে শুধু বাহুর মান বের করতে বলেছে, আমরা সেখানে এখানে বাহুর মান বের করেছি 66 সেন্টিমিটার এবং কর্ণের মান বের করেছি। যদি বলতো এরিয়া হলে আমরা কি বার করতাম? এরিয়া হলে সিম্পলি 66 এর স্কয়ার। ঠিক আছে, তো মানে বাহু তার হোল স্কয়ার হয়ে যাবে আমাদের ক্ষেত্রফলের নির্ণয় করার সূত্র। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 16 আমাদের কি বলেছে? এই কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন, তোমরা একটু ভালো করে চেষ্টা করো, দেখো পারো কিনা। কি বলেছে? 5625 টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে বি ও সি এর যৌথ টাকার হাফ এ পায়, আর এ ও সি এর যৌথ টাকার 1/4 ভাগ পায় বি। বি থেকে এর লাভের ভাগ কত টাকা বেশি হবে? ঠিক আছে, তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা চেষ্টা করেছো পজ করে। তো দেখে নেবো কি বলেছে। এ বি সি এর ভাগ করে দিতে হবে যাতে বি এবং সি এর যৌথ টাকার হাফ, বি এবং সি, বি প্লাস সি এদের যৌথ টাকার হাফ মানে 2 দিয়ে ভাগ, হাফ কত পাবে? এ পাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2। বুঝতে পারলাম? এবং কি বলেছে নেক্সট? এ এবং এ ও সি, এ প্লাস সি টাকার 1/4 ভাগ পাই পি, মানে এইটা ভাগ 4 ইজ ইকুয়াল টু আমাদের কে পাই? পি পাই। এখান থেকে আমরা পেলাম এ প্লাস সি ইজ ইকুয়াল টু 4। এটা আমাদের ইকুয়েশন 1, এটা আমাদের ইকুয়েশন 2। আমরা এটা ইকুয়েশন থেকে এটা মাইনাস করে দেবো, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 4p। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, এই সি কাটবে, তাহলে কি থাকছে? বি বিয়োগ এ ইজ ইকুয়াল টু 2a বিয়োগ 4। আমরা চেঞ্জ করে নেবো, বিটাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? 5b, আর এটা ওইদিকে নিয়ে চলে আসলে 3a হয়ে যাবে। এখান থেকে আমরা a বাই b কত পাচ্ছি? 5/3। দেখো 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5b হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইবার এই দুটো মান আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তো ফার্স্ট ইকুয়েশন কি আছে? b প্লাস সি ইজ ইকুয়াল টু কত আছে? 2a। দেখো b এর মান 3 ইউনিট প্লাস সি এর মান কত? 5, 5 দুগুণী 10 ইউনিট। তাহলে সি এর মান কত হচ্ছে? সি এর মান হয়ে যাবে আমাদের 7 ইউনিট। তো এখান থেকে আমরা দেখো তিনজনেরই মান পেয়ে গেছি, a ইস টু বি ইস টু সি। এর মান কত পেয়েছি? 5 ইউনিট। বি এর মান কত পেয়েছি? 3 ইউনিট। আর সি এর মান কত পেয়েছি? 7 ইউনিট। এটাই হয়ে গেল আমাদের অনুপাত। এবার কি বলেছে কোশ্চেনে চলে আসবো, বি থেকে এ এর লাভের ভাগ কত? বি এর লাভের ভাগ কত? 2 ইউনিট। কত? 5 আর 3 8, 8 7 15, 15 56 25। যদি 5 দিয়ে কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দুগুণী 10, 5 5 25,
5 যদি 7 8 9 আবার 3 দিয়ে যদি কাটি কত যাচ্ছে, 3 3 9, 10 11 3 7 21, 22 3 5 15, তাহলে কত শতাংশ বেশি? 600 750। এটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার। বুঝতে পারলাম কিভাবে করলাম? ঠিক আছে, প্রথমে দেখো ওরা যা যা বলেছে বি প্লাস সি এর যৌথ টাকা হাফ পায় সেটা আমরা বের করে নিয়েছি এবং দুটো কেসেই বার করে নিয়েছি। দেখো এখান থেকে আমরা সিম্পলি এর মান 5 ইউনিট ধরেছি, বি এর মান 3 ইউনিট ধরেছি। সেই মানটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা ইজিলি সেখান থেকে সি এর মান পেয়ে যাব এবং এ এবং বি, এ টু বি টু সি এর মান ওখানে যদি ইনপুট করি তো এখানে দেখো পেয়ে গেলাম। এখানে যদি আবার বলতো সি কত টাকা পেয়েছে, তাহলে এখান থেকে আমরা সি কত টাকা পেয়েছে, তাহলে এখান থেকে আমরা বার করতাম 7/15 ইন্টু 5625, এটা যদি কাটি 375, এটা গুণ করলে মান বেরিয়ে যেত সি। সেম কেসে আমরা বি কত টাকা পাচ্ছে, এ কত টাকা পাচ্ছে, সেটা আমরা সবই বের করতে পারবো। পরের কোশ্চেনটা দেখে নেবো। আমার মনে হয় এই কোশ্চেনে তোমাদের কোনো ডাউট নেই। আর পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 17 বলছে একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তো কি বলেছে, এ ও বি একসঙ্গে একটি কাজ করতে পারে 30 দিনে। তারা একসঙ্গে 20 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ শেষ করতে এ এর আরো 20 দিন সময় লাগে। বি একা ওই কাজটি কতদিনে শেষ করবে? তো কি বলেছে, এ প্লাস বি কাজ করছে, এ প্লাস বি কাজ করছে, এক অংশ করছে 30 দিনে, তার মানে এক দিনে কত করবে? 1/30 অংশ। 20 দিনে কত করবে? 20/30 করছে কত? 2/3 অংশ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং কি বলেছে, বি চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে 1 বিয়োগ 2/3, তাহলে কত বাকি থাকছে? 1/3 বাকি থাকছে। এবং এই দেখো কি বলেছে, বাকি কাজটি শেষ করতে এর আরো 20 দিন সময় লাগে। তার মানে কি, 1/3 অংশ এ 1/3 অংশ করবে কত দিনে? 20 দিনে। একদিনে করবে, এক অংশ করবে কত? 60 দিনে। ঠিক আছে, এবং এখানে দেখো কোশ্চেনে বলেনি, এখানে কিন্তু এ, এটা এ একদিনে করছে। আবার আমরা জানি এ প্লাস বি কত দিনে করছে? 30 দিনে। এ কত দিনে করছে? 60 দিনে। টোটাল ওয়ার্ক যদি আমরা 60 ধরে নিই তাহলে 30 দুগুণী 60, এ করছে 60। তাহলে বি কত দিনে করবে? বিও 60 দিনেই করবে। 60 2 মাইনাস 1 1, তার মানে বিও কত দিনে করবে? বিও 60 দিনে সম্পন্ন করবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 60 দিন। বুঝতে পারলাম? এটা আমাদের তোমাদের সেই বইয়ের নিয়মেই করে দিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা বইয়ের যে বেসিক মেথড সেটাও অ্যাপ্লাই করব এবং শর্টকাট দুটোই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু আমাকে কোশ্চেন থেকে বুঝতে হবে আমি কোন সময় কোন মেথডটা ইউজ করবো যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় বা কোশ্চেন আমাদের সলভ করতে সুবিধা হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 18 আমাদের কি বলছে, কি বলেছে, কিছু টাকা 2 বছরে সরল সুদে 1260 টাকা হয় ও 5 বছরে 1350 টাকা হয়, ওই টাকায় শতকরা সুদের হার কত? সরল সুদ বলেছে, তাহলে আমরা কি জানি সুদে আসলে, তার মানে এটা কি অ্যামাউন্ট। সরল সুদের ক্ষেত্রে কি প্রিন্সিপাল প্লাস 2 বছরের এসআই কত টাকা হয়েছে? 1260। সেম ক্ষেত্রে পি প্লাস 5 বছরের এসআই যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? অ্যামাউন্ট পাবো, সেটা কত হবে? 1350। তো এখান থেকে এটা আমরা মাইনাস করে দেবো, তাহলে 3 বছর সুদ পেয়ে যাবো। 5 বিয়োগ 2 এসআই কত হচ্ছে? 1260। মাইনাস 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 হবে, দেখো এই পি কাটবে, তাহলে 3 এসআই, তার মানে কি 3 বছরের এসআই কত হবে? 0.9। তাহলে 1 বছরের এসআই কত হবে? 1 বছরের এসআই হবে 30 টাকা। তো প্রথম ক্ষেত্রে কি বলেছে? 2 বছর বলেছে, তাহলে এখানে যদি আমরা 2 বছরের এসআই বার করে নিই কত হবে? 60 টাকা। ঠিক আছে, দেখো অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত? 1260। তাহলে এখান থেকে ইজিলি পি এর মান বের করতে পারবো। 1260 বিয়োগ 60 বিয়োগ করলাম, থাকলো কত? 1200। আমরা এসআই পেয়েই গেছি, এসআই 2 ইয়ার্স এর কত? 60 টাকা। ঠিক আছে, এবার চলে যাবো আমরা সুদের হার বের করতে। সুদের হার আমরা জানি কি, আর ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 পি ইন্টু টি। তো এসআই পেয়ে গেছি 60 ইন্টু 100, পির মান কত? 1200, আর টি কত বলেছে? 2 বছর।
ঠিক আছে, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 5, 6 দিয়ে কাটলে হয়ে যাবে 6 দুগুণী 12, তার মানে কত থাকছে 5/2, তার মানে কত 2.5%। ঠিক আছে, তার মধ্যে সুদের হার কত হলো 2.5%, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। সরি বন্ধুরা, ঠিক আছে, বুঝতে পারলাম। পরের কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 19 আমাদের কি আছে, কি বলেছে, একটি ক্লাসে 5 জন ছাত্র প্রতি বেঞ্চে বসে ও 3টি খালি থাকে, ও 4 জন ছাত্র বসলে 3 জন বেশি থাকে, ওই ক্লাসে মোট কত ছাত্র আছে? তো আমরা যদি দেখে নিই, বেঞ্চ যদি আমরা ধরে নিই এক্সটি বেঞ্চ আছে, কি বলেছে, এক্সটি বেঞ্চ আছে, 3টি বেঞ্চ খালি রয়েছে, তার মানে এক্স বিয়োগ 3, কতজন করে বসছে 5 জন করে বসছে, এটা ইকুয়াল টু কি বলেছে 4 জন ছাত্র করে বসছে এবং 3 জন বেশি থাকছে, মানে এক্সটি বেঞ্চ আছে তাতে যদি 4 জন করে বসে প্লাস আরো 3 জন এক্সট্রা থাকছে। বুঝতে পারলাম কিভাবে করলাম? আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা না বুঝতে পারলে তোমরা করতে পারবে না। আমরা কি ধরেছি, আমরা বেঞ্চ ধরেছি, এক্সটি বেঞ্চ আছে এবং প্রথম লাইনে কি বলেছে 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে এক্স যদি আমরা 10 ধরি সাপোজ, ঠিক আছে, তার ভিতর যদি 3টে বেঞ্চ কম থাকে তাহলে কত থাকলো 7টা, এবং 5 জন করে বসছে, তার মানে কত বসছে 5 7 35, সেই জায়গাটাই আমরা এখানে ইউজ করলাম। তো কি আছে 5x বিয়োগ 15, 4x প্লাস 3, 4xটাকে এদিকে নিয়ে আসলে x ইজ ইকুয়াল টু কত বেরো 4। ঠিক আছে, এবং কি বলেছে ওই ক্লাসে মোট কত ছাত্র আছে, তো যে কোনো একটা অপশনে বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা যদি 18 ইন্টু 4 প্লাস যদি 3 করি তাহলে মান পেয়ে যাবো 4 32 2, হাত থেকে 3, 4 4 আর 3 7 প্লাস 3, তার মানে কতজন আছে 75 জন ছাত্র আছে ক্লাসে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের, কি বলেছে 8 জন বালক অথবা 16 জন বালিকা একটি কাজ করতে পারে 35 দিনে, তবে কতদিনে 12 জন বালক ও 4 জন বালিকা ওই কাজটি শেষ করতে পারবে? দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের দুইভাবে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব শর্টকাট, তারপর আমরা বেসিক মেথড দিয়ে করব কিভাবে আমরা সলিউশনটা করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা সূত্র লিখছি, ডেজ, হাউ মেনি ডেজ। ঠিক আছে, ডেজ, ঠিক আছে, হাউ মেনি ডেজ মানে কতদিন লাগবে। তো কোশ্চেন যেটা আছে ডেজ ডিভাইডেড বাই এন্ড বাই অর, ঠিক আছে, প্লাস এন্ড বাই অর প্লাস এন্ড বাই অর, ঠিক আছে, ডট 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 ডট, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এটা আমরা নোট ডাউন করে নেবো এবং এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে ডেজ বলেছে হাউ মেনি ডেজ, তো প্রথমে দেখো উপরে আমি কি লিখেছি, ডেজ লিখেছি। এই কোশ্চেনে কত ডেজ আছে 35 ডেজ আছে, তার মানে কি লিখবো 35। এখানে দেখো লিখেছি এন্ড বাই অর, এন্ড মানে কি অথবা বা ও, ঠিক আছে, অর মানে কি অথবা, ঠিক আছে, এন্ড মানে এবং, অর মানে অথবা। ঠিক আছে, প্রথমে এন্ড বলেছে, এন্ড মানে কি এখানে ও ধরেছি 12 জন বালক, তো মানে 12 জন বালক। অর কত আছে দেখো, অর আছে, অর মানে এটা অথবা অর, ঠিক আছে, অর কত আছে 8 জন, তার মানে 8 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস সেকেন্ড কেস কি বলেছে এন্ড, এন্ড বালিকা কত আছে, এন্ড ও মানে ও বা অত, ও বা এবং একই, এটা এন্ড হিসেবে ডিনোট করছে। ঠিক আছে, আমি ব্র্যাকেট দিলাম 4 জন, অথবা কত আছে, অথবা অর কত আছে 16 জন, 16 দিয়ে আমরা ডিভাইড করব। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো 4 4 16, এটা যদি কাটি 4 দিয়ে 3 4 12, 4 দুগুণী 8, এটা যদি আবার 2 দিয়ে গুণ করি, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে ইকুয়াল আসছে, তাহলে কত থাকছে উপরে 35 আর এখানে থাকছে 6/4 প্লাস 1/4, 35, নিচে কত থাকছে 7, নিচে 4টা চলে যাবে উপরে,
এই সাত কাটলো 5, তার মানে কত হবে 4 5 20 ডেজ। বুঝতে পারলাম? অপশন আসবে অ্যান্সার নাম্বার বি হয়ে যাবে আমাদের 20 ডেজ। এই ইকুয়েশনটা আমরা লিখে নেব, যেখানে আমরা অথবা বা অর আমরা ও অথবা এবং আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের শর্টকাট ফর্মুলা সূত্র, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। আমার মনে হয় স্ক্রিনশট তুলে রাখার থেকে খাতায় তোমরা নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের একবার করাও হয়ে যাবে এবং তোমরা বুঝে যাবে কখন কোনটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক ছিল, এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। তো তোমরা সবাই ভিডিওটি পজ করে তোমরা সবাই করে নাও। আমার মনে হয় তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছে। এবার আমরা বেসিক মেথডে দেখে নেব কিভাবে আমরা করব। তো এটা আমরা ইরেজ করে দিলাম, এটা ছিল শর্টকাট মেথড। ঠিক আছে, এবার আমরা বেসিক মেথড দেখে নেব কি আছে। কি বলেছে? 8 জন বালক 8 বয় কতদিন অথবা একটি কাজ 15 দিনে করতে পারে। 8 জন বালক যদি 35 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে 16 জন বালিকাও তো 35 দিনে কাজটি কমপ্লিট করবে, তাই না? তার মানে এখান থেকে যদি আমরা 35 কাটি দিই, 8 দিয়ে 16, তাহলে বয় গার্ল রেশিও কত যাবে? 2:1 এর রেশিও হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা টোটাল ওয়ার্ক কত ধরে নেব? টোটাল ওয়ার্ক যদি আমরা বালিকাকে ধরি, তাহলে 16 জন বালিকা আছে, 16 জন বালিকা, এটা আমরা কি পেলাম? এফিসিয়েন্সি পেলাম 16 × 1 × 35। এটা ছিল টোটাল ওয়ার্ক। এবং পরের ক্ষেত্রে কি বলেছে? 12 জন বয় আর কি বলেছে? 4 জন গার্ল বা বালিকা। 12 বলেছে, 12 দুগুণী 24, গার্ল কত? 4, তাহলে কত হলো? 28 মিনিট। এই 28 মিনিট তো এই টোটালটাকে কমপ্লিট করছে, তার মানে 28 হয়ে যাবে। 4 4 16, 4 7 28, 7 দিয়ে কাটলে 5 7 35, তার মানে কত হয়ে যাবে? 20 ডেজ। বুঝতে পারলাম? এখানে আমরা কি বার করে নিলাম? এখানে আমরা এফিসিয়েন্সি বার করে নিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটি নিয়ে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমি দুটো প্রসেসে তোমাদের শেখালাম, যেটা প্রসেস তোমাদের সুবিধা মনে হয় সেটাই করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি স্কিপ না করে A to Z তোমরা দেখবে। এবং যখনই তোমরা দেখো না কেন, বা তোমরা যে চ্যানেল বা যে এডুকেটরি তোমরা ভিডিও দেখো না কেন, আমার মনে হয় যখনই তোমরা দেখবে একটা খাতা পেন নিয়ে বসবে, অনেক দরকারি ইনফরমেশন তোমরা নোট ডাউন করে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে দেখো লিখে দিয়েছি মাস্ট ডু কোশ্চেন। আমরা এক্সামের আগে এই কোশ্চেনগুলো আমরা করে যাবো, সেম প্যাটার্নের কোশ্চেন আমরা কিন্তু রিপিট পাবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 21 কি আছে? কি বলেছে? তিনটি সংখ্যার বর্গের যোগফল ড্যাশ এ ও ফার্স্ট ও সেকেন্ড ও থার্ড সংখ্যার অনুপাত 3:2 হলে থার্ড সংখ্যাটি কত? এখানে কিছু একটা যোগফল এখানে একটু মিসিং আছে বন্ধুরা, আমি একটু দেখে নিই। ঠিক আছে, এখানে একটু মিসিং আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো আমরা যদি সিম্পলি যদি দেখে নিই, ফার্স্ট এ বি সি তিনটে সংখ্যা আছে। তো কি বলেছে? এ ইস টু বি কত বলেছে? 3:2। সেম ক্ষেত্রে বি ইস টু সি কত বলেছে? 3:2। তো আমরা এ ইস টু বি ইস টু সি আমরা যদি করে নিই, তাহলে কি পাবো? আমরা এখান থেকে যদি আমরা বের করতে পারি, হ্যাঁ এখানে হবে 532। তোমরা একটু কারেকশন করে নেবে, 532। আর যখন আমি এই পিডিএফটি তোমাদের যখন টেলিগ্রাম চ্যানেলে দেবো, এটা আমি কারেকশন করেই দেবো। ঠিক আছে, এখানে তোমরা একটু লিখে নেবে, এটা মিসিং হয়ে গেছে, যোগফল 532। তো এখানে কি বলেছে? এ ইস টু বি 3:2, আবার বি ইস টু কি বলেছে? 3:2। এরকম সিম্পলিফাই করার জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে কি থাকছে? 3 3 9, 3 2 6, 2 2 4। কি বলেছে? থার্ড সংখ্যা বলেছে। থার্ড সংখ্যা মানে কত? 4 থার্ড। 4 বাই কত? 4 4 10 আর 1 19, 532। 19 দুগুণী 38, তাহলে 53 থেকে 38 বাদ দিলে কত থাকছে? 15 12, 152 8। 4টা 32 এর 2 হাতে থাকে 3, 4 দুগুণী 8 আর 3 11। সরি, এটা ভুল করলাম, এটা এরকম হবে না। ঠিক আছে, এখানে আমরা একটু ভুল করেছি। ঠিক আছে, তো কি বলেছে? তিনটি সংখ্যার বর্গের যোগফল, মানে একটা সংখ্যা আমরা 9x ধরে নিলাম, একটা 6x ধরে নিলাম, একটা 4x ধরে নিলাম। কি বলেছে? বর্গের যোগফল, তাহলে 9x এর বর্গ কত? 81x স্কয়ার। পরেরটা কত? 36x স্কয়ার।
পরেরটা হচ্ছে 4×4 = 16 x স্কয়ার। তিনটা আমরা যোগ করব, তাহলে কত হবে? 6×4 = 12, 3 x স্কয়ার হাতে 1, 8 আর 3 11, 12, 13, তার মানে কি আসছে? 133 x স্কয়ার = কি থাকছে? 500, 3 10 2 32। তাহলে কত থাকবে? আমরা যদি 4 দিয়ে ক্যালকুলেট করি, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে কত থাকছে? x স্কয়ার = 4। x এর মান কত পাচ্ছি এখান থেকে? x এর মান পাচ্ছি 2। থার্ড সংখ্যা কত বলেছে? থার্ড সংখ্যাটা কত ধরে নিচ্ছি? 4x, তার মানে 4 দুগুণী 8। থার্ড সংখ্যা কত আমাদের? থার্ড সংখ্যা বেরিয়ে যাবে 8। অপশন নাম্বার এ হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু ভুল করার সম্ভাবনা খুব বেশি, তোমরা একটু দেখে নেবে, এখানে লেখা রয়েছে বর্গের যোগফল। ঠিক আছে, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। পরের কোশ্চেনটি দেখে নেবো, কোশ্চেন নাম্বার 22 আমাদের কি বলছে। এই কোশ্চেনটা খুব ভালো অঙ্ক, তোমরা চেষ্টা করো, দেখো করতে পারো কিনা। কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য ওই সংখ্যা দুটির যোগফল ও গুণফলের অনুপাত যথাক্রমে 1:7:24 হলে ওই সংখ্যা দুটির গুণফল কত? ঠিক আছে, তো আমরা দুটি সংখ্যা ধরে নিই। দুটি সংখ্যা ধরে নিয়েছি কত? a আর b। কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য a - b, সংখ্যা দুটির যোগফল a + b, এবং কি বলেছে? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হচ্ছে a b। অনুপাত কত? 1:7:24। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি কি ধরে নিই? k ধরে নিই, 7k আর 24k। তো কি বলেছে? a + b 7k, a - b = k। তো এখান থেকে ইজিলি আমরা বের করতে পারছি 4k, b = 3k। ঠিক আছে, এবার কি বলেছে? গুণফল। গুণফল মানে কি? 4k × 3k, এখন মান দেওয়া রয়েছে 24k। এই কাটলো, 3 4 12, 12 দুগুণে 24, তার মানে k এর মান কত দাঁড়ালো? 2। আমাদের এক্সামে কি বার করতে বলেছে? দুটি সংখ্যার গুণফল কত? a b এর মান কত? 24k, 24k, তার মানে 24 দুগুণে কত হয়ে যাবে? 48। দুটি সংখ্যার গুণফল কত? 48। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। সেই টেলিগ্রাম চ্যানেলের পিডিএফটা তোমরা পেয়ে যাবে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা আপলোড করে থাকি, এমনকি জিকেও আমরা আপলোড করে থাকি, তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখে নেবো। 23 বলছে একটা টাইম এন্ড ওয়ার্ক অঙ্ক বলেছে, যেখানে কি বলেছে? এ ও বি একটি কাজ যথাক্রমে 9 দিন ও 18 দিনে শেষ করে। তারা একসঙ্গে কাজ শুরু করার 4 দিন পরে এ চলে গেলে ওই কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে? সময় বানানটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। তো দেখে নেবো কি বলেছে। এ কতদিন লাগছে? 9 ডেজ। বি কতদিন লাগছে? 18 ডেজ। টোটাল ওয়ার্ক 18 ধরে নি, তাহলে 9 এর এফিসিয়েন্সি কত? 2, 18 এর এফিসিয়েন্সি কত? 1। তারা একসঙ্গে কাজ করে 4 দিন কাজ করার পরে এ চলে গেল, তার মানে 4 দিন দুজনে কাজ করেছে। একদিনে কাজ করবে 3 ইউনিট, 4 দিনে কাজ করছে 4, তার মানে কত ইউনিট? 12 ইউনিট। রিমেন থাকলো কত? 6 ইউনিট। এবং এ চলে যাচ্ছে এবং বাকি কাজটি তাহলে বি শেষ করবে। বি এর এফিসিয়েন্সি কত? 1, তার মানে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বি লাগবে 6 ডেজ। কি বলেছে এখানে? এই 6 ডে অ্যান্সার করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ বলেছে মোট কত সময় লাগবে। আগে 4 দিন করেছে, পরে আরো 6 দিন করলো। এটা করেছে a + b, আর এটা শুধু b করেছে, তার মানে টোটাল কদিন লাগলো? টোটাল লাগলো 10 ডেজ। বুঝতে পারলাম কোশ্চেনে কি বলেছে, লাস্ট কি আমাদের বার করতে হবে সেটা একটু ভালো করে পড়ে নেবে, নইলে একটু অসতর্কতার জন্য একদম জানা কোশ্চেনে একদম ভুল করে চলে আসবে। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। 24 নম্বর কোশ্চেন আছে, কি বলেছে? এ থেকে বি এর দূরত্ব 120 কিলোমিটার। রাম এ থেকে বি তে যাওয়ার সময় 30 কিলোমিটার পার ঘন্টায় বেগে যায়, কিন্তু ফেরার সময় 40 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে আসে। ওই যাতায়াতের গড় গতিবেগ কত? দেখো এখানে 3টে মান দেওয়া রয়েছে, আমার 3টে মান দরকারই নেই। আমাদের যে এ থেকে বি দূরত্ব, এই মানটা আমাদের দরকারই নেই। এটা না হলে আমরা কিন্তু অ্যান্সার বার করতে পারবো। কি জানি আমরা? এভারেজ গড় কি জানি? এভারেজ 2xy
এক্স প্লাস 4। এখানেও আমরা সেটাই অ্যাপ্লাই করব। তো কি আছে, যেখানে এক্স ইজ ইকুয়াল টু আমাদের 30, ওয়াই ইজ ইকুয়াল টু 40, তো কি থাকছে 2 ইন্টু 30 ইন্টু 40 বাই 40 আর 30 70, এটা কাটাকাটি যাবে, 4 দুগুনি 8, 3 8 24 বাই 7, কত হচ্ছে 3 7 21, 22 23 24 30, 4 7 28 29 30, 2 0, 7 দুগুনি 14, 6 0, 7 8 56, 4 40 35। তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 34 অ্যাপ্রক্স। ঠিক আছে, অনেকে তোমরা বলতে পারো স্যার এখানে 35 কেন হবে না? যখন দেখবো পয়েন্টের নিচে এই যে সংখ্যাটা আছে এটা যদি 5-এর বেশি চলে যায়, ঠিক আছে, তখন আমরা অ্যাপ্রক্সিমেটলি 6 নেব। সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ বলছি, 8.6237, দেখো এই সংখ্যাটা একটা বেশি আছে, তখন এটা আমরা ইজিলি 9 লিখতে পারি অ্যাপ্রক্স। যদি এখানে লেখা থাকতো 8.4237, তাহলে দেখো 5-এর কম আছে, তাহলে এখানে আমরা অ্যাপ্রক্স 8 লিখবো। বুঝতে পারলাম এইটুকু? তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে আমাদের, দেখো 2 আছে, 5-এর কম, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এই সি কিন্তু 35 আমাদের হবে না। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটি দেখে নেবো, আজকের সেশন আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটি হচ্ছে আমাদের সেট 3 লাস্ট কোশ্চেন। কি বলেছে, দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক ভর্তি করে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে। নল দুটি একসঙ্গে খোলার 3 মিনিট পর এই নলটিকে অফ করে দেওয়া হলো, আর কত মিনিট পর ট্যাঙ্কটি ভর্তি হবে? দেখো আগের মতো কোশ্চেন, সেখানে বলেছে মোট কত সময় লাগবে, দেখো এখানে একটু আলাদা করে বলছে আর কত সময় লাগবে। তোমরা কি দেখে নেবো, কত টাইম লাগছে, কতদিন লাগছে, এর লাগছে 12 মিনিট, বিল লাগছে কত, টোটাল ওয়ার্ক আমরা ধরি কত 60 ধরে নেবো লসাগু। এর এফিসিয়েন্সি কত, 5 12 60, 15 4 15 60। কি বলেছে, নল দুটি খোলার একসঙ্গে 3 মিনিট পর, মানে 3 মিনিট চলেছে, 1 মিনিটে কত ইউনিট হচ্ছে, 5 আর 4 9, 9 ইন্টু 3, তাহলে কত ইউনিট বললো 27। বাকি কত থাকলো, 60 বিয়োগ 27, 33 ইউনিট বাকি থাকলো। কি বলেছে তারপরে, এই নলটিকে অফ করে দেওয়া হলো, তাহলে বি নলটি চালু হবে, বি এর এফিসিয়েন্সি 4, আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, 4 8 32, 1 33, 1/4। ঠিক আছে, মিনিটে ট্যাঙ্কটি ভরে যাবে। তোমরা 8 পূর্ণ 1 4 কোনটা আছে, 8 পূর্ণ 1 4 অপশন নাম্বার সি, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের সেট 3 25টি কোশ্চেন। আমাদের ডব্লিউবি পুলিশ টপ 1000 কোশ্চেনের সিরিজ যেটা চলছে, এটা ছিল সেট 3। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেট 1 এবং সেট 2 এর আমি লিংক দিয়ে রাখবো, তোমরা তাহলে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এই বলে আজকের সেশনটা শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।